তার মুখে কোনো চোখ মুখ নাক কান কিছু ছিল না। গাছের একটা ডাল যেন কেউ ধরে প্রচন্ড রাগে ঝাঁকাচ্ছে। আপনাদের কখনো এরকম হয়েছে যে গভীর রাতে আপনি একটা ঘরে বসে আছেন আর হঠাৎ মনে হলো কেউ যেন আপনার নাম ধরে ডাকছে, গলাটা ভীষণ চেনা, হয়তো আপনি খুব কাছের কোনো মানুষের, অথচ আপনি জানেন যে সেই মুহূর্তে সে আপনার আশেপাশে কোথাও নেই। কিংবা ধরুন এমন একটা রাস্তা যেখান থেকে সারাদিন লোকে লোকারণ্য থাকে, অথচ সূর্য ডুবলেই সেই রাস্তা থেকে যাওয়ার নাম কেউ ভুলেও মুখে আনে না। কারণটা কি? কারণ ওই অন্ধকার নামলেই সেখানে শুরু হয় এক অন্য দুনিয়ার খেলা। আজ আপনাদের শোনাবো আমার এক ঘনিষ্ঠ বন্ধুর মুখে শোনাব তেমনই একটা হাড় হিম করা সত্যি ঘটনা, যাদের গ্রামের ঠিক মাথার উপর দাঁড়িয়ে থাকা একটা বিশাল প্রাচীন বটগাছ, যেটাকে সবাই একটা অভিশপ্ত বটগাছ বলেই চেনে। ওই গাছের নিচ থেকে যাওয়ার সময় অনেকেই তাদের মৃত বা দূরে থাকা প্রিয়জনের ও একই গলার আওয়াজ শুনতে পায়। আর যারা ভুল করে সন্ধ্যার পর সেই গাছের ছায়ার নিচে পা রেখেছে, তাদের অনেকের জীবনই নেমে এসেছে অদ্ভুত সব বিভীষিকা। গাছের ডালে ডালে কিসের যেন ছায়া ঘুরে বেড়ায়, কেনই বা চেনা মানুষের গলার স্বর সেখান থেকে শোনা যায়। আজকের গল্পটা শোনার আগে আপনার ঘরের লাইটটা সামান্য কমিয়ে দিন আর হেডফোনটা ভালো করে কানে গুঁজে নিন, কারণ আসল রহস্য শুরু হচ্ছে ঠিক এই মুহূর্ত থেকে। শুনছেন রহস্যের বিলক্ষণা, যেখানে গল্পেরা নিজেরাই কথা বলে। গল্পের শুরুতেই বলে রাখি, আমার সেই বন্ধুর রিকোয়েস্টে আমি গল্পে জায়গার নাম এবং মানুষজনের নাম কিছুটা পরিবর্তন করেছি। এই গল্পটাকে আমার বন্ধু আমাকে যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেরকম ভাবেই আপনাদেরকে শোনাবো। তো চলুন আর দেরি না করে মূল গল্পে আসা যাক। যে ঘটনাটার কথা আমি বলছি সেই ঘটনাটা পশ্চিমবঙ্গের একটা প্রত্যন্ত গ্রামের। এই গ্রামটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত নৃসিংহপুর গ্রাম। আমাদের গ্রামটাকে এক কথায় যাকে বলা যায় অজপাড়া গ্রাম। গ্রামে 20-25টার বেশি পরিবার নেই এবং প্রায় প্রত্যেকেই প্রত্যেকের সাথে পরিচিত এবং সকলেই নিজেদের জমিতে চাষাবাদ করে নিজেদের জীবনযাপন করে থাকে। তো আমাদের গ্রামের উত্তর পূর্ব প্রান্তে একটা বড় মাঠ রয়েছে এবং মাঠের ঠিক পাশেই একটা ছোট ডোবা মতো রয়েছে এবং তার পেছন দিকে একটা বিশাল বটগাছ রয়েছে। বটগাছটা এতটাই বড় যে আপনি যদি সকালবেলা সে বটগাছের তলায় গিয়ে দাঁড়ান, আপনার মনে হবে হঠাৎ করে যেন আপনার চারপাশে এরকম অন্ধকার নেমে এসছে। এই বটগাছটার ঠিক পাশ থেকে একটা রাস্তা চলে এসছে, যে রাস্তাটা আমাদের গ্রামের সাথে যে শহরের হাইওয়ে রয়েছে সেই হাইওয়েটাকে কানেক্ট করতো। এটা একটা শর্টকাট হিসাবে আমরা ব্যবহার করতাম, কিন্তু যত যা কিছু আমাদের যাওয়া আসা সবকিছুই হতো দিনের বেলায়। যখন সন্ধে নামতো আমরা বটগাছের আশেপাশেও থাকতাম। আমরা কেন ওই বটগাছের আশেপাশে কোনো কাকপক্ষীকেও আমরা খুব একটা দেখতাম। বটগাছটার বয়স সম্বন্ধে আমাদের যারা পুরনো মানুষজন রয়েছে তারা বলতো যে তাদের ছোটবেলা থেকেও নাকি এই বটগাছটা রয়েছে। লোকমুখে শোনা যায় বটগাছটা নাকি আজ থেকে প্রায় 300-400 বছরেরও বেশি পুরনো। এরকম একটা পুরনো বটগাছ, আর এই বটগাছকে কেন্দ্র করেই আমাদের গ্রামে বিভিন্ন রকমের ভৌতিক বা অলৌকিক ঘটনা একের পর এক ঘটতে থাকে। তো যে প্রথম ঘটনাটা ঘটেছিল এটা আজ থেকে প্রায় 25 বছর আগে। তো এই ঘটনাটায় কি হয়েছিল, আমাদের গ্রামেরই একজন বৃদ্ধ তিনি বলেছিলেন আমাদেরকে যে সেই বৃদ্ধ তার জমিতে কাজ করে ফেরার সময় কিছুটা রাত হয়ে যায় এবং তিনি সেই বটগাছের পাশ থেকে যে একটা পাকা রাস্তা ছিল পুরোনো, সেই পাকা রাস্তা ধরে ফিরছিলেন বাড়িতে। তো তিনি যখন বটগাছের নিচ থেকে আসছেন, হঠাৎ তার মনে হলো তাকে যেন তো পেছন থেকে ডাকছে যে এই শুনছো, এরকম ভাবে তাকে নাকি ডাকে। তো ডাক শোনার পর সেই পেছন ঘুরে দেখে, তো সেখানে অন্ধকার ছাড়া কিছুই ছিল না এবং তিনি কাউকেই দেখতে পাননি। তো তিনি যখন আবার ঘুরে চলে আসার উপক্রম করছেন, তাকে আবার পেছন থেকে একজন ডাকলো এবং এবারের ডাকটা আগের বারের থেকে একটু উচ্চস্বরে ছিল। তাকে কেউ বলে উঠলো, ভাই শুনছো, একটু এদিকে আসবে, এরকমই কিছু একটা বলে তাকে ডেকেছিল। তো তিনি পেছন ঘুরে বটগাছটার দিকে একটু এগিয়ে গেলেন দেখার জন্য, যে কারণ পাশে একটা পুরোনো ডোবাও ছিল যে সেখানে কেউ পড়ে টরে গেছে নাকি।
কোনো বিপদ হলো নাকি। তো সেই সব দেখার জন্য তিনি কিছুটা এগিয়ে গেছিলেন। তো এগিয়ে গিয়েও তিনি কাউকে সেরকম দেখতে পাননি। তো তিনি সেখানে কিছুটা হাঁক ডাক করেন যে কে ডাকছো, কোথা থেকে আওয়াজ দিচ্ছ, সামনে আসো। সেরকম কিছু তিনি দেখতে পাননি। তো তিনি আবার ঘুরে চলে আসতে শুরু করেছিলেন। তিনি ভেবেছিলেন যে তার মনের ভুল হতে পারে, কারণ সারাদিন অনেক খাটাখাটনির পর মানুষের অনেক সময় এরকম মনে হয়। এবং তিনি যখন আবার ফিরে আসছেন এবং ঠিক বটগাছটা পার করেছেন, এবার যেন তাকে আরো জোরে কেউ একজন ডাকলো যে এই শুনছো, আমাকে সাহায্য করো, এদিকে আসো। তো তিনি আবার পেছন ফিরে গেলেন এবং গিয়ে তিনি দেখতে পেলেন যে বটগাছের যে ঝুড়িগুলো উপর থেকে নেমে থাকতো, তো সেরকমই একটু পেছনের দিকে একজন দাঁড়িয়ে আছে। তো বৃদ্ধ সেদিকে এগিয়ে গিয়ে বললেন যে হ্যাঁ বলো, কি হয়েছে, তুমি আমাকে কেন বারবার ডাকছো? তো তিনি যখন এগিয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন সেই যে মানুষটি, সে কোনো সাড়া দেয়নি। তো তিনি আরো কিছুটা এগিয়ে গেলেন, বললো হ্যাঁ ভাই বলো, কি সমস্যা হয়েছে তোমার, কি জন্য আমাকে বারবার ডাকছো, আর তুমি এখানে এত রাতে করছো এটাই বা কি? তিনি যখন আরেকটু এগিয়ে গেলেন, তার মুখেই শোনা যে তিনি বলেন যে সেই যে মানুষটি বা যে জিনিসটি সেখানে দাঁড়িয়ে ছিল, তার পা থেকে মাথা অবধি পুরোটাই মানুষের মতো গঠন ছিল। তো কিন্তু সব থেকে হাড় হিম করা যে কথাটা তিনি আমাদেরকে বলেছিলেন, যে আমাদের যেরকম মুখ অবয়ব রয়েছে, অর্থাৎ মুখের মধ্যে চোখ, কান, নাক, মুখ, প্রত্যেকটা জিনিস রয়েছে। তো ওখানে সেই যে জিনিসটা দাঁড়িয়েছিল, যেটাকে তিনি দেখেছিলেন, তার মুখে কোনো চোখ, মুখ, নাক, কান কিছু ছিল না। তিনি বলেন যে তার মাথায় চুল ছিল এবং তারপর থেকে একটা চামড়া দিয়ে পুরো মুখটা ঢাকা ছিল, যেন কেউ একজন চামড়া দিয়ে মুখটাকে ঢেকে দিয়েছে। সেই মুখে, মানে সেই মুখের মধ্যে কোনো চোখ, নাক, কান বা মুখের গহ্বর কোনো কিছুই সেখানে ছিল না। একটা আগা মাথা পুরো চামড়া দিয়ে ঢাকা। তো এরকম দৃশ্য দেখে বৃদ্ধ যতটা দ্রুত সম্ভব পেরেছিলেন সেই জায়গা থেকে পালিয়ে এসেছিলেন এবং এক ছুটে তিনি সোজা ঘরে চলে আসেন। তো এই ঘটনাটার পর তিনি কিছু লোকজন নিয়ে পরের দিন সকালবেলা সেখানে গেছিলেন, যে তার সাথে কেউ মজা করেছে নাকি দেখার জন্য, বা তিনি যেহেতু অনেকটা ভয় পেয়েছিলেন তো দেখার জন্য গেছিলেন যে কি হয়েছিল আসলে সেখানে। তো গিয়ে সেখানে স্বাভাবিকভাবেই কেউ কিছু খুঁজে পায়নি। সেখানে একটা লাল কাপড় পরে থাকতে দেখা গেছিল। হ্যাঁ, একটা লাল কাপড় পরেছিল, তুলে ডোবায় ফেলে দিয়েছে। কিন্তু ঠিক তার পরে 2 দিন, 4 দিন, 5 দিন পর থেকে সেই যে বৃদ্ধের কথা আমরা বলছি, তিনি নানা রকম হ্যালুসিনেট করতে শুরু করেছিলেন। শেষের দিকে তিনি আমাদেরকে বলতেন যে তিনি নাকি অনেক কিছু দেখতে পাচ্ছেন, মানে তার ঘরে চেনা পরিচিত মানুষজন ছাড়াও অচেনা মানুষজন ঘুরে বেড়াচ্ছে। তিনি তার ছোটবেলার কিছু বন্ধু বান্ধবদের তিনি রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন, যারা অলরেডি মারা গেছে। এবং একদিন তিনি এরকম আমাদের বলেছিলেন যে তিনি নাকি তার বাবাকে দেখতে পেয়েছেন যে তাদের ঘরের উঠোনে পায়চারি করছে। তো এরকম কিছু জিনিস তার সাথে ঘটতো। দুর্ভাগ্যবশত ওই ঘটনার ঠিক 3-4 মাস পর এই যে বৃদ্ধ, তিনি মারা গেছিলেন। তো এই ঘটনাটা ঘটার পর বেশ কিছু সময় যখন কেটে গেছে, তারপরেও গ্রামের মানুষজন কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে শুরু করলো সেই বটগাছের আশেপাশ থেকে আসার সময় রাত্রেবেলা। অনেকে বলতো সেখান থেকে নাকি যখন রাত্রেবেলা হেঁটে আসা হয়, হঠাৎ করে নাকি মনে হয় যে পেছন পেছন কেউ হেঁটে হেঁটে আসছে। যখনই পেছন ঘুরে তাকানো হয় তখন কিন্তু সেখানে কেউ থাকে না। আবার অনেকে বলে যে যখন তারা সেখান থেকে হেঁটে হেঁটে আসে, তারা নাকি কোনো বাচ্চার কান্না বা মানুষের হাসাহাসি শুনতে পায়। আবছা কিছু সেখানে নাকি দেখা যায়। এরকম নানা রকম ঘটনা যেটা হয়, মানে একের পর একটা ঘটনা ঘটতে থাকে গ্রামে। তো এইসবের পরে মোটামুটি গ্রামের সবাই ওই বটগাছটাকে এড়িয়ে চলতে শুরু করেছিল। কিন্তু ঠিক এর কিছুদিন পরে একটা ঘটনা ঘটে, এবং সেই ঘটনাটা ঘটে আমার পরিবারেরই একজনের সাথে। আমার জ্যাঠার ছেলে একবার কাজ করে বাড়ি আসছিল, শহরে কাজ করতো কিছু। তো বাড়ি আসার সময় সে যখন ওই গাছের নিচ থেকে আসে, তো বলেছিল সে নাকি আমার জেঠিমার ডাক শুনতে পেয়েছিল যে বাবু তুই এত দেরি করে কেন আসছিস, তাড়াতাড়ি ঘরে আয়। তো দাদা ভেবেছিল হয়তো সেখানে জেঠিমা রয়েছে, তো সে পেছন ঘুরে জেঠিমাকে খোঁজার চেষ্টা করেছিল, সেখানে কাউকে দেখতে পাইনি। তো সে বাড়িতে চলে এসে যখন জেঠিমাকে বলে যে তুমি ওই গাছের ওখানে কি করছিলে বা আমাকে তুমি কেন ডাকছিলে, প্রথমত সে তো যখন ঘরে এসে দেখে জেঠিমা ঘরে রয়েছে, সে একটু অবাকই হয়েছিল যে এত তাড়াতাড়ি, সে তো সাইকেল নিয়ে আসছিল, হেঁটে তো এত তাড়াতাড়ি আসা সম্ভব নয়। জেঠিমা বলেছিল না আমি তো ঘরেই আছি বাবা, আমি তো ঘর থেকে যাইনি। এই ঘটনাটাকে দাদা এড়িয়েই গেছিল। ঠিক পরের দিন আবার আমার জেঠিমা বলে
সেও নাকি যখন সে ওই গাছের নিচ থেকে আসছিল ঠিক বিকেল বিকেল সময়, সে নাকি দাদার ডাক শুনতে পেয়েছিল। দাদা নাকি তাকে মা মা বলে ওই গাছের ওখান থেকে ডাকছিল। তো এরকম ঘটনা ঘটেছিল। এবং তারপরে আমার যে দাদার কথা আমি বলছি, সেই দাদা অনেকবার মানে নানা রকম অদ্ভুত জিনিস এদিক ওদিক দেখতে পেত। ঠিক আছে, তো আমাদেরকে বলতো। এবার আমার দাদা অনেকটা চাপা স্বভাবের ছিল, তো খুব বেশি আমাদেরকে বলতো না, বাট আমরা বুঝতে পারতাম যে সে মাঝে মাঝে ভয় পেয়ে যায়, হঠাৎ বসে বসে অন্যদিকে তাকিয়ে থাকে যেন সে অন্য কাউকে দেখতে পাচ্ছে যেটাকে আমরা দেখতে পাচ্ছি। তো এরকম ঘটনা ঘটতে শুরু করেছিল। তো বেশ কিছুদিন পরে যাওয়ার পরে আমার দাদা গ্রাম ছেড়েই চলে গেছিল, সে বাইরে কাজ পেয়েছিল এবং সেখানেই শিফট হয়ে যায়, সে গ্রামে ফিরে আসেনি কখনো। আর আমার যে জেঠিমার কথা বলছি, সেই জেঠিমা দাদা চলে যাওয়ার বেশ কিছুদিন পর তার মানে কালা জ্বর হয়েছিল এবং সেই জ্বরে সে মারা গেছিল। তো এরকম ঘটনা ঘটতে শুরু করে, তো আমরা সবাই ওই গাছটাকে এড়িয়েই চলতাম। তবে সব থেকে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটেছিল, এটা ঠিক তার কিছু বছর পর। তখন আমরা সবাই ক্লাস 10 পাস করেছি, 11-এ উঠি। আমার দুঃসম্পর্কের একজন মাসির ছেলে সে গ্রামে আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল। তো সেই যে দাদা, তার নাম ছিল ধরে নিচ্ছি অমিত। তো অমিতটা যখন আমাদের গ্রামে আসে, অমিতটা অলরেডি কলেজে পড়তো, তো আমাদের থেকে বয়সে কিছুটা বড় ছিল। তো আমাদের যে একটা বন্ধুদের গ্রুপ ছিল, সেখানে বেশ কিছুদিনের মধ্যেই সে মধ্যমণি হয়ে উঠেছিল। তো এইরকমই পুজো আমাদের বেশ ভালো গ্রামে কেটে গেছিল। এবং পুজো যখন শেষ, অমিতদার চলে যাওয়ার সময় হয়ে এসছে, পুজোর ছুটি কাটিয়ে। তো এরকম একদিন আমরা সবাই একটা চায়ের দোকানে বসে গল্প করছিলাম। এই গল্প করতে করতে বিভিন্ন কথার মধ্যে এই বট গাছের টপিকটা উঠেছিল। তো বট গাছের টপিকটা ওঠায় বিভিন্ন রকম ঘটনা নিয়ে আমরা এখন কথা বলছি। অমিতদা প্রত্যেকটা ঘটনা শোনার পর বারবার মুচকি হাসছিল এবং সে বলতে শুরু করলো যে এইগুলো কোনো কিছু ভৌতিক বা অলৌকিক কিছুই না, এগুলো জাস্ট কোইন্সিডেন্স। মানে মানুষের কিছু একটা ঘটনা ঘটার পর যদি কোনো আর একটা খারাপ ঘটনা ঘটে, মানুষ দুটো ঘটনাকে কানেক্ট করে দেয়, তো যে এটা হওয়ার জন্য এটা হয়েছে, এরকম মানুষ বলতে শুরু করে। তো অমিতদার মত এটাই ছিল যে এগুলো আদতে কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা না, এটা সাধারণ ব্যাপার। তো এইসব নিয়ে তর্কাতর্কি চলছে। তো গ্রামের যে দোকানটায় আমরা বসে চা খাচ্ছিলাম, সেই যে চা দোকানের যে কাকা, সে হঠাৎ অমিতদাকে বলে যে বাবু, তুমি এইসব ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামাতে যেও না, কারণ যত এইসব ব্যাপারের গভীরে যাবে, মানুষের কৌতূহল বাড়বে এবং এর থেকে মানুষ ভুলভাল পদক্ষেপ নিতে শুরু করে। তো অমিত দাস সেখানে কিছু বলেনি, বাড়ি চলে এসেছিল এবং রাত্রে আমাকে বলে যে তোদের এই যে মনের ভুল, সমস্ত গ্রামের মানুষজন যে এই একটা সাধারণ গাছকে অভিশপ্ত বট, বট গাছের ভূত এইসব বলছে, এটাকে আমি ভুল প্রমাণ করব। কি করে না, আমার যে ক্যামেরা রয়েছে, আমি সেই ক্যামেরা, মোবাইল আর টর্চ নিয়ে বট গাছের নিচে গিয়ে রাতটা কাটিয়ে আসবো। এবং আমি যদি সেখানে একটা রাত কাটিয়ে আসতে পারি, তাহলেই তোরা বুঝতে পারবি যে সেখানে আদতে কিছু নেই। তো যেরকম বলা, অমিতদা ঠিক রাত 1-1:30 যখন বাজে, সে তার জিনিসপত্র নিয়ে বেরোতে দেয়। তো আমি অনেক মানা করি, কিন্তু অমিতদা কারোর কথাই শোনে না, সে সেখানে চলে যায়। তো সেই রাতটা আমার জন্য খুবই একটা ভয়ের বা বলতে পারেন একটা খুব উদ্বিগ্নজনক রাত ছিল। আমি ভাবছিলাম যে অমিতা এখানে ঘুরতে এসছে, তার যদি একটা কিছু হয়ে যায়, তো আমি সবাইকে কি জবাব দেবো। তো সেরকমই আমার রাতে ঘুম আসেনি। ওই রাতে আমি বসেই ছিলাম ঘরে। ঠিক ভোর রাতের দিকে, আমার ঠিক মনে নেই, আমি কিছুটা ঝিমিয়ে পড়েছিলাম। ওই রাতে জেগে বসে থাকতে থাকতে আমার একটু ঘুম চলে এসেছিল। তো আমি যখন একটু ঝিমাচ্ছি, তো হঠাৎ করেই দরজাতে কেউ যেন এসে খুব জোরে জোরে চাপড়াতে শুরু করেছিল। তো আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে যায় এবং আমি গিয়ে যখন ঘরের দরজা খুলি, তো আমি দেখি যে অমিতদা হাঁপাতে হাঁপাতে এসছে এবং ঘরে ঢুকে কিছু জিজ্ঞেস করার বা কিছু বলার আগে অমিতদা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তো আমি কোনো রকমে অমিতদাকে তুলে বিছানায় শোয়াই, মুখে জল টল দিই। তো অমিতদার যখন জ্ঞান আসে, আমি বলি অমিতদা কি হয়েছে, তুমি এভাবে আসলে কেন, আর তোমার ক্যামেরা টর্চ এইসব কোথায় ফেলে এসছো? অমিতা বললো ওইসব গাছের ওখানে ফেলে এসছি, তুই সকালে গিয়ে একটু তুলে নিয়ে আসিস। ভাবলাম যে অমিতার কি হয়েছে। অমিতা তখন কিছুই বলেনি, সে চুপচাপ পাশ ফিরে ঘুমিয়ে পড়েছিল। তো আমিও বেশি কিছু বলিনি। সকালবেলা গিয়ে ওই দাদার ক্যামেরা টর্চ ওগুলো দেখে, আমি বট গাছের নিচেই পড়েছিল, তো আমরা বন্ধুরা মিলে গিয়ে সেগুলো তুলে নিয়ে এসেছিলাম। তারপর আমরা অমিতাকে জিজ্ঞেস করেছিলাম যে অমিতা হয়েছেটা কি? তুমি এরকম ভাবে দৌড়ে পালিয়ে এলে, কিছু বলছো না, ঘরে এসে অজ্ঞান হয়ে গেলে, নিশ্চয়ই তোমার সাথে কিছু ঘটেছে, না হলে তুমি তো ভাবে মানে পালিয়ে আসার মানুষ নও। তারপরের ঘটনাটা
অমিতদা যেটা আমাদের বলেছিল সেটা আমি আপনাদের বলছি। অমিতদা বলেছিল যে আমি টর্চ, ক্যামেরা, মোবাইল নিয়ে যখন ওই গাছের তলায় যাই, শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল। আমি ওখানে গিয়ে বিভিন্ন রকম ছবি তুলছিলাম। যেহেতু আমাবস্যা ছিল, খুব একটা চাঁদের আলো আসছিল না, একদমই গুটগুটে অন্ধকার ছিল, তো আমি একটু নাইট ফটোগ্রাফি করছিলাম। তো হঠাৎ করেই দেখি আমার ক্যামেরাটা ডেড হয়ে গেল। তো আমি ভাবলাম যে আমার ক্যামেরা ব্যাটারিটা হয়তো আমি চার্জ করিনি, তো সেই জন্য ডেড হয়ে গেছে। তো আমি টর্চ নিয়ে এদিক ওদিক ঘুরতে শুরু করেছিলাম। তো টর্চ নিয়ে ঘোরার সময় হঠাৎ করেই আমার মনে হলো আমাকে যেন আমার মা, মানে অমিতদার মা, অমিতদাকে হঠাৎ করে যেন ডেকেছে এবং বললো যে বাবু, তুই এখানে কি করছিস? এখানে তুই থাকিস না, এখান থেকে তুই চলে যা, তুই ঘরে ফিরে যা। তো অমিতদা বলে যে, এটা শোনার পর আমি টর্চ নিয়ে গাছের আশেপাশে দেখতে শুরু করলাম যে আদতেই কি মানে এখানে কিছু হচ্ছে নাকি, মানে কেউ আমার সাথে মজা করছে আর আমাকে ভয় দেখানোর জন্য। তো আমি গাছটার আশেপাশে ঘুরতে যেতে গিয়ে আমি হোঁচট খেয়ে পড়ে যাই গাছের শেকড়ে, এবং টর্চ লাইটটা কোথায় যেন পড়ে যায়, বন্ধ হয়ে যায়। ওটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আমি মোবাইলের ভিডিও ক্যামেরাটা অন করে চারদিকে দেখতে থাকি। এরকম সময় হঠাৎ করেই আমার পেছন থেকে আবার যেন মা চিল্ল ওঠে, এবং এবার অনেকটা স্পষ্ট, এবং এই ডাকটা নকল করা সম্ভব না, কারণ এটা আমার মায়ের বলার ডাক। আমার মা খুব জোরে জোরে আমাকে বলতে শুরু করলো যে বাবা, তুই এখান থেকে চলে যা, চলে যা, এখান থেকে চলে যা, এখানে থাকিস না, জায়গাটা ভালো না। এরকম 2-3 বার হওয়ার পর আমি যখন গাছের উপরে দেখতে গেলাম বা আশেপাশটা দেখতে গেলাম, আমার ভয় করছিল, কিন্তু আমি যখন দেখতে গেলাম হঠাৎ করেই আমার মনে হলো যে গাছের উপরে ডালে কিছু যেন একটা আমার চোখের সামনে থেকে সরে গেল, এবং তারপরেই গাছটা অদ্ভুতভাবে দুলতে শুরু করলো এবং গাছের পাতা ঝরে পড়তে শুরু করলো। গাছের একটা ডাল দেখলাম খুব জোরে জোরে কাঁপছে, নড়ছে, কিন্তু সেই সময় কিন্তু আশেপাশে কোথাও কোনো হাওয়া দিচ্ছিল না, এবং আশেপাশের যে গাছগাছালি ছিল সেখানে কিন্তু কোনো হাওয়ার রেশ মাত্র ছিল না। গাছের একটা ডাল যেন কেউ ধরে প্রচন্ড রাগে ঝাঁকাচ্ছে, এবং তারপরে আমি সেখানে একটা চিৎকারের শব্দ পেয়েছিলাম। আমার মা যেন চিল্লে উঠলো, এবং এটা শোনার পর আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু আমি সব ফেলে দিয়ে সোজা দৌড়ে ঘরে চলে এলাম, এবং ঘরে এসে আমি নিজেকে আর সামলাতে পারিনি। আর পরবর্তীকালে যা যা হয়েছে তুই সবকিছুই জানিস। এই ঘটনাটা এরকম ঘটার পর অমিতদা বাড়ি চলে যায়, কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। কারণ অমিতদা যখন ফিরে যায়, আমরা খবর পেয়েছিলাম ওই দিন রাতে নাকি অমিতদার মা মারা গেছিল। হ্যাঁ, অমিতদার মা ওই দিনকে রাতে মারা গেছিলেন। আমার মাসি, সেই যে দুঃসম্পর্কের মাসি, তিনি দীর্ঘদিন ধরেই একটা রোগে ভুগছিলেন, তো সেই দিন রাতে নাকি তিনি মারা গেছিলেন। আর অমিতদা ঠিক সেই দিনকেই তার আওয়াজ ওই বটগাছের নিচে পেয়েছিল। আরো একটা জিনিস আমরা দেখেছিলাম, অমিতদা আমাদেরকে একটা ভিডিও পাঠিয়েছিল, ক্লিপ। সেই দিন যে সেই মোবাইলটায় ভিডিও ক্যামেরা অন করে অমিতদা চলে গেছিল, সেই মোবাইল একটা ক্লিপ দেখা যায় যে যখন মোবাইলটা হাত থেকে পড়ে যায় এবং অমিতদাকে আমরা দেখি যে সে দৌড়ে পালাচ্ছে। আমরা দেখেছিলাম তার পেছনে একটা কালো ছায়াকে যেতে। সেটা হতে পারে যে ক্যামেরার রেকর্ডিং এর জন্য কিছু মনে হয়েছে মানুষের মতো অবয়ব, বাট আমরা দেখেছিলাম একটা কালো ছায়া, যেটা অমিতদার পেছনে আমরা ওই ভিডিওর মধ্যে দেখতে পেয়েছিলাম। এবং অমিতদা আমাদেরকে এটা পরে বলেছিল যে সেই দিনকে সে যখন ওই গাছতলা থেকে আমাদের বাড়ির দিকে দৌড়ে আসছিল, সে নাকি যতবারই দৌড়ে দৌড়ে আমার ঘরের দিকে আসছিল, সে নাকি ঠিক ঘুরে ঘাড়ে আবার গাছতলাতেই চলে যাচ্ছিল বারবার। মানে একটা জায়গাতেই সে নাকি গোল গোল দৌড়াচ্ছে। এবং শেষমেশ যখন সে বাড়িতে পৌঁছায়, সে বলে সে নাকি প্রায় 10 থেকে 15 মিনিট ধরে টানা দৌড়েছে। কিন্তু ওই গাছ থেকে আমাদের ঘরের যে দূরত্ব, সেটা খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট। তো সেখানে অমিতদা 15 থেকে 20 মিনিট যে দৌড়ে দৌড়ে এসছে, এটা একটা খুব আমাদের অদ্ভুত লেগেছিল। এরপর শেষ যে ঘটনাটা ঘটেছিল ওই গাছটাকে নিয়ে, সেটা হয়েছিল তার ঠিক কিছুদিন পরেই। গ্রামের একজন কামার, আমাদের যিনি লোহার কাজ টাজ করতে, তিনি হঠাৎ একদিন ঠিক সন্ধে, তখন ঘনিয়ে এসছে, রাত তখনও হয়নি। এই সময় আমরা তখন ওই গ্রামের যে চায়ের দোকান, সেই চায়ের দোকানে বসে আমরা আড্ডা মারছি, এবং সেই কামার তিনি দেখলাম ওই বট গাছের দিক থেকে আসছেন, এবং তিনি এসে চায়ের দোকানে বসে অঝোর নয়নে কাঁদতে শুরু করলো। তো আমরা বললাম যে কি হয়েছে, তুমি কান্নাকাটি করছো, কি হয়েছে? তো সে বললো সে যখন সেই বট গাছের তলা থেকে আসছিল,
সেখানে সে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটা বটগাছের নিচে দৌড়াদৌড়ি করছিল। তো যেহেতু রাত হয়ে গেছে এবং বটগাছটার ব্যাপারে সবাই গ্রামের জানে, তো ওই কাকু, মানে গ্রামের যে কাকুর কথা বলছি, তিনি ওই বাচ্চা মেয়েটিকে বটগাছের ওখান থেকে ধরে গ্রামে নিয়ে আসতে চায়, কারণ বটগাছের নিচটা একেবারেই সুরক্ষিত ছিল না। তো তিনি যখন সেই মেয়েটিকে ধাওয়া করে বটগাছের পেছন দিকে যান, তিনি তার মুখে শুনেছিলাম তিনি যে মেয়েটিকে দেখেছিলেন সেটি আর কেউ ছিল না, সেটা সেই কাকুরই 3-4 বছর আগে মারা যাওয়া ছোট মেয়ে ছিল। এবং কাকু বলে হুবহু তার মতোই দেখতে সেই বাচ্চাটি, তার দিকে তাকিয়ে নাকি খিলখিল করে হাসছিল। তো কাকু বুঝতে পেরেছিল যে ঘটনাটা সেখানে কি ঘটছে। তো তিনি সেখানে এক মুহূর্ত দাঁড়াননি, সেখান থেকে চলে এসেছিলেন এবং আস্তে আস্তে তিনি তার আবেগ চেপে ধরে রাখতে পারেননি। বুঝতেই পারছেন, তিনি তার হারিয়ে যাওয়া ছোট মেয়েকে সেখানে দেখতে পেয়েছিলেন। তো এই ঘটনাটার পরে গ্রামে বটগাছটাকে নিয়ে জোর আলোচনা শুরু হয় এবং ঠিক করা হয় যে বটগাছটাকে কেটে দেওয়া হবে। তো যতবারই সেখানে বিভিন্ন কাঠুরিয়াদেরকে দিয়ে কাটতে পাঠানো হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকমের অভিজ্ঞতা তারা আমাদেরকে বলেছে যে কেউ যখন গাছ কাটতে গেছে সে নাকি তার পরিচিত মানুষের ডাক পেয়েছে, বা গাছের ভেতর থেকে অদ্ভুত রকমের ঠান্ডা হাওয়া নাকি বেরিয়ে এসছে এবং যেটা তাদের গা একদম ভারী করে দিয়েছিল। এরকম নানা রকম ঘটনা হয় এবং যার ফলে কি গাছটাকে কাটা সম্ভব হয়। তো গ্রামের লোক কি করলো, এই গাছটার চারপাশে উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছিল। উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার পর সেই গাছের নিচ থেকে আসার কোনো মানুষের প্রয়োজন হতো না। রাস্তাটা অনেকটা ঘুরে আমরা গ্রামের মানুষরাই বানিয়ে নিয়েছিলাম যাতে কাউকে গাছের নিচ থেকে না আসতে হয়। ওই গাছটা আজও আমাদের গ্রামে আছে। অনেক বছর কেটে গেছে, গ্রামে এখন ইলেকট্রিসিটি চলে এসছে, মানুষের মধ্যে সেই কুসংস্কার আর নেই, কিন্তু আজও যখনই সন্ধে নামে কেউ ওই গাছটার দিকে ভুলেও তাকায় না। আর ওই গাছের নিচে থেকে আসার তো কোনো জায়গা নেই, কারণ আমরা গাছটাকে ঘিরে দিয়েছিলাম। এই ঘটনাগুলো পরপর যে আমাদের সাথে ঘটেছিল, এগুলোর কোনো বৈজ্ঞানিক যুক্তি বা ব্যাখ্যা আমরা পাইনি। কারণ হতে পারে যে সেই ঘটনাগুলো ছিল মানুষের মনের ভুল। কারণ গ্রাম বাংলায় গাছপালা, এইসব বট গাছে বা অশ্বত্থ গাছে, শেওড়া গাছে ভূত পেতনি থাকার ঘটনা আমরা ছোট থেকে শুনে আসি। তো আমাদের ব্রেনে এরকম হ্যালুসিনেশন চলতেই থাকে যে সেখানে কেউ আছে। তবে এই গাছটিকে নিয়ে এতগুলি যে ঘটনা ঘটেছিল, সেগুলি আদতেও সত্যি না মিথ্যে না মানুষের মনের ভুল, সেগুলি কোনো সত্যতা যাচাই আমরা করিনি। এবং আমাদের কখনো ইচ্ছা হয়নি যে সেই জায়গায় গিয়ে এইসব ঘটনার সত্যতা যাচাই করার। কারণ এরকম অনেক জায়গা থাকে যেগুলিকে বিজ্ঞানও ঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে না। তো সেই বটগাছটায় আসলে যে কি ছিল, সেখানে কি কোনো প্রেত বা কোনো আত্মা ছিল, বা ওই যে বটগাছটার যে এরিয়াটা, সেখানে কি কোনো অন্য জগতের সাথে কোনো কানেকশন সেখানে ছিল? কারণ সেখানে মানুষ অনেকেই বলেছে যে তারা তাদের মৃত আত্মীয়দেরকে দেখতে পেয়েছে, আওয়াজ পেয়েছে, তাদের গলার ডাক শুনতে পেয়েছে। তো এইরকম বিভিন্ন রকম কিছু ঘটেছে সেখানে। তো হয়তো সেখানের সাথে অন্য কোনো জগতের কোনো কানেকশন থাকতেও পারে, বলা যায় না। তো অনেক কিছুই হতে পারে, ঠিক আছে, সেগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা করতে পারবো না। তবে আমার মনে পার্সোনালি দুই একটা প্রশ্ন খুব ঘোরে, যে সেই বট গাছটায় অমিতদার যে মোবাইলে যে আমি ভিডিওটা দেখেছিলাম, সেই যে একটা ছায়া মূর্তি, হতে পারে সেটা আলো ছায়ার খেলা, অনেকে বলেছিল আমাকে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন ছিল যে অমাবস্যার রাতে কোনো আলোর উৎস তো ছিল না যেখানে ছায়া তৈরি হবে, সেখান থেকে কোনো ছায়াকে দেখা যাবে। তো সেই ছায়া মূর্তি বা সেটা কি ছিল, সেটা কি জিনিস ছিল, সেটা আমি আজ অব্দি জানতে পারিনি। সাথে সাথে অমিতদা যে সেদিনকে রাত্রেবেলা আমার মাসির আওয়াজ শুনেছিল, আমার মাসি থেকে বারবার সেখান থেকে চলে আসতে বলছিল, একটা সাবধান বা মানে একটা সতর্কবাণী করছিল, এই ব্যাপারটাও আমরা ঠিক বুঝতে পারিনি। কারণ সেই দিন অমিতদা যখন সেখানে যায়, আমাদের মাসি অলরেডি কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছিল। তো সেই অবস্থায় একজন মৃত মানুষের আওয়াজ অমিতদা শুনতে পেয়েছিল। এবং এরকমই যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটা ঘটনার সাথে কিছু না কিছু জড়িয়ে রয়েছে অলৌকিক ব্যাপার। সেই সব ঘটনাগুলো আজও আমাদের মনে প্রশ্ন জাগিয়ে তোলে, যেগুলোর কোনো উত্তর আমাদের কাছে নেই। তাই আপনি যদি কখনো রাত্রেবেলা কোনো অজানা জায়গায়, অচেনা কোনো গাছের নিচ থেকে যান, আর হঠাৎই আপনার মনে হয় যে পেছন থেকে আপনাকে কেউ আপনার নাম ধরে ডাকছে, কখনোই ফিরে তাকাবেন না। কারণ হয়তো পেছন থেকে যে আপনাকে ডাকছে সে আপনার পরিচিত নাও হতে পারে, বা আপনি যাকে ভাবছেন সেটা
কোনো মানুষ নাও হতে পারে, সেটা অন্য কোনো জিনিস হতে পারে। আর কোনো জায়গায় এরকম পরিস্থিতিতে যদি আপনাকে পেছন থেকে কেউ ডেকে বলে, এই শুনছো, একটু দাঁড়াও, কখনো সেখানে দাঁড়াবেন না বা সেখানে ফিরে যাবেন না। কারণ পৃথিবীতে এরকম অনেক জায়গা রয়েছে যেখানে একবার গেলে সবসময় সেখান থেকে ফেরার পথটা অতটা সহজ হয় না, বা সেখান থেকে ফেরার কোনো পথ আর থাকে না। সেখানে গেলে আপনি এমন কিছুর সাথে জড়িয়ে যাবেন যেটা আপনার জীবনকে পরবর্তীকালে অনেকটা পরিবর্তন করে দিতে পারে, এবং একবার সেখানে গেলে আপনার বাকিটা জীবন সেই ঘটনার জন্য অনেকটা বেশি প্রভাবিত হতে পারে। তো এইরকম জায়গায় আপনারা কখনোই দাঁড়াবেন না বা পিছু ফিরে যাবেন না। নমস্কার, আমি আদিত্য, আর আপনারা শুনছিলেন রহস্যের বৈঠকখানা, যেখানে অজানা গল্পেরা নিজেরাই কথা বলে। আজকের গল্পটা এখানেই শেষ। কিন্তু কিন্তু আজকের গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আজ রাতে ঘুমানোর আগে একবার বেডরুমের জানলা থেকে বাইরে তাকাবে। হয়তো দূরে সেখানেও কোনো প্রাচীন গাছ দাঁড়িয়ে রয়েছে, সেই গাছের নিচেও কেউ অপেক্ষা করছে। এরকম আরো অনেক অলৌকিক ঘটনা, ভূতের গল্প, সত্য ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন, এবং ফলো করার সাথে সাথে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন যে ঘটনা বা গল্প নিয়ে আমি প্রত্যেক শনিবার ঠিক রাত 11টায় আসবো, সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে। আজকের বৈঠকখানা এখানেই শেষ। তবে আপনার সাথেও যদি কখনো এরকম কোনো ঘটনা ঘটে থাকে, বা আপনার জীবনেও যদি এরকম কোনো অব্যক্ত বা অলৌকিক অদ্ভুত কোনো ঘটনার সম্মুখীন আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই সেই সমস্ত ঘটনার অভিজ্ঞতা আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো অদ্ভুত, অলৌকিক বা ভৌতিক ঘটনা শেয়ার করতে পারেন, এবং আমি চেষ্টা করবো সেই ঘটনাটিকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কারণ কিছু কিছু গল্প কাল্পনিক নয়, আর কিছু কিছু ছায়া কখনোই পিছু ছাড়া।